প্রিয় দর্শক, শুরু করছি আমাদের আজকের সাপ্তাহিক একজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো ফিরে দেখা জুলাই নিয়ে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানে বিপ্লবের মধ্য দিয়ে কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে এবং কত মানুষ এখনও ট্রমাটাইজ হয়ে তারা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। সেই কথাগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি, কিন্তু আজকে এমন কিছু কথা শুনবার চেষ্টা করব সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, রাস্তায় গুলি লেগে লুটিয়ে পড়েছিলেন সেরকম একজন শহীদের পরিবারের সাথে। আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে জানাতে চাই যে শহীদ হয়েছিল যে শিক্ষার্থী, আজকে তার এসএসসি পাশ করবার কথা, পরীক্ষা দেবার কথা, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী ছিলেন। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহান ফায়াজের সম্মানিত পিতা আলা শহীদুল ইসলাম ভূঁইয়া রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহান ফায়াজের ছোট বোন, উইস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে যে এবার এসএসসি পাশ করেছে। যখন তার ভাইটি বেঁচে ছিল তখন সে স্কুলে পড়তো, ম্যাট্রিক পড়তো। আমাদের সেই সম্মানিতা ফায়াজের বোন সায়মা ইসলাম ফারিন রয়েছেন আমাদের সাথে। আমি দুজন অতিথিকে স্বাগত জানাই আজকের আয়োজনে। দর্শক, আমরা প্রত্যেকেই জানি আসলে কি হয়েছিল, কি ঘটেছিল, ফারহান ফায়াজ কীভাবে মারা গেল। আমরা হঠাৎ করে যখন জানতে পারলাম, গণমাধ্যমে দেখতে পেলাম যে ফারহান ফায়াজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একজন কৃতি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন রাপা প্লাজার সামনে, এবং তাকে ধরাধরি করে লালমাটির একটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। জীবন যুদ্ধে সে পরাজিত হলো, সে মারা গেল। আমি অতিথি আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া, ফারহান ফায়াজের পিতা, একটু কি বলবেন যে কি ঘটেছিল, কি হয়েছিল, কখন জেনেছেন এবং কি করলেন, কোথায় অবস্থান করছিলেন? আমাদের দর্শকদেরকে তো একটু জানান যে ফারহান ফায়াজ স্কুল ছুটি শেষে বা স্কুল শেষে বাসায় ফিরবার কথা, আন্দোলনে গেল, দেশকে ভালোবাসলো, যদি একটু বিশ্লেষণ করেন আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। 18 জুলাই 2024 ওই দিনটা আসলে আমাদের জীবনের সবচেয়ে ট্র্যাজেডিক একটা ডে আমি বলবো। এই 18 তারিখটা প্রতি মাসেই আসে, কিন্তু আমাদের প্রতিদিনই ওর জন্য আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আর বিশেষ করে যখন 18 তারিখ আসে তখন তো আমাদের অবস্থা আমরা এবং আল্লাহ পাকই জানে। আর সে 18 জুলাই 2024 ওই দিন বরাবরের মতোই সে সকালে বাসা থেকে বের হয়। ওই দিন ওদের ইয়ার ফাইনাল এক্সাম চলতেছিল, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের তার ফাইনাল ইয়ার ফাইনাল এক্সাম চলতেছিল। তখন ওই দিন ওর পরীক্ষা ছিল না, ও বরাবরের মতো সে কোচিনে যাবে, আমরা তো সেটাই গেস করেছিলাম। সকালে উঠে ও কাঁধে ব্যাগ নিয়ে কোচিনে যায়। তো আমি তখন বাসায় ছিলাম না, আমি অফিসে গিয়েছিলাম। তো অফিসে যাওয়ার সময় আমি রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, যে আজকে মনে হয় একটা ভীতিকর একটা অবস্থা। তো আমি কিছুটা আঁচ করতে পেরে আমি বাসায় ফোন দিলাম। তো ওর আম্মু বললো যে ফায়াজ তো আমি যাওয়ার পরই উঠে নাস্তা করে বের হয়ে গেছে। তো বের হওয়ার পরে ওর আম্মু কয়েকবার ট্রাই করেছে, ওকে ফোনে আর পায়নি। তো আর সত্যি কথা বলতে কি, ফারহান ও তো পড়ুয়া ছেলে, ও মানে ওদের কলেজটাও তো কোনো রাজনৈতিক ওদের কোনো অ্যাক্টিভিটিস নাই, আপনারা সবাই জানেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অত্যন্ত স্বনামধন্য একটা কলেজ, সেখানে রাজনীতি কি ওরা বুঝেই না। হয়রাস তারা যে রাজপথে আন্দোলনে যাবে এটা আমরা কোনোদিন চিন্তাও করতে পারিনি। দুপুর 1:15টার দিকে আমার মোবাইলে একটা ফোন আসে। ওর সহপাঠী যখন আমাকে ফোন করে মেসেজটা দিল যে আঙ্কেল ফারহান তো গুলিবিদ্ধ হয়েছে, তখন তো আমার মানে পায়ের নিচের মাটি, মাথার উপরে আকাশ মানে একদম সরে গেল। আমি মানে পাথরের মতো হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। আমি কি করব কোনো দিশা পাচ্ছি না। আমি বাসায়ও তখন ফোন করি নাই যে ওরা জিনিসটা নিতে পারবে না। আমার বাসা অফিস প্রায় খুব নিকটেই, ওয়াকিং ডিস্টেন্স। আমি ছুটে যাই বাসায়। বাসা থেকে মানে উদ্দেশ্য হলো যে হসপিটালে তো যেতেই হবে, বা আমি বাসায় যেয়ে ওদেরকে জাস্ট বললাম যে ফারহান তো আহত হয়েছে। আমি ড্রাইভারও সেদিন আসে নাই, গাড়ির চাবি কাগজ সব কিছু রেখে যে কখন কোন অবস্থা হয় আমি ইনফর্ম করব, তোমরা প্রিপেয়ার থেকো। আমি অফিস থেকে বের হয়ে যখন দেখলাম যে রাস্তাঘাটের কী একটা দুর্বিষহ অবস্থা, মানে সকালে যাওয়ার সময় সেটা মানে ওইরকম
থাকলে তো আমি ব্যাক করতাম বাসায়, অতটা এরকম ছিল না। কিন্তু তখন মনে হচ্ছে যে ৭১-এর যুদ্ধ আমি দেখিনি, ৭১-এ আমার জন্মই হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে ৭১-এর যুদ্ধের চেয়ে বিভীষিকাময় ওই দিনটা। তো যার জন্য আমি ওদেরকে আমার ওয়াইফকে বা ফারিনকে ওদেরকে আর সাথে করে নেওয়ার রিস্ক মনে করে নিইনি। আমি নিজেই কিছু হেঁটে, কিছু রিক্সায় দৌড়ে ছুটে যাচ্ছি ২৭ নম্বরের দিকে। তখন পর্যন্ত আপনার কাছে কি সংবাদ? তখন গুলিবিদ্ধ হয়েছে এই মেসেজটাই জাস্ট পেয়েছি। আচ্ছা, জি। তো আমি যখন কিছু দূর আগালাম তখন ওর এক ফ্রেন্ডের বাবা ফোন দিল যে আমরা ফারহানকে লালমাটির সিটি হসপিটাল নিয়ে গিয়েছি, আপনি ওখানে আসেন। তো আমি সিটি হসপিটালে ছুটে যাই। যাওয়ার পরে তো ওকে আইসিইউতে দেখলাম। আইসিইউতে আসলে আরেকটা জিনিস, সিটি হসপিটালে যাওয়ার পরে ওখানে যে মানে কি হৃদয় বিদারক অবস্থা, ওখানে না দেখলে একদম মানে বোঝার উপায় নাই। বাচ্চারা প্রত্যেকেই রক্তে রক্তাক্ত, অনেক বাচ্চারা। ওখানে তো ওদের সাথে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট জোসেফ এবং মোহাম্মদপুরে আশেপাশে কয়েকটা কলেজ মিলে ওরা ২৭ নম্বরে আন্দোলনে গিয়েছিল। মানে এত একজন নিষ্পাপ বাচ্চাদেরকে, কচি কচি বাচ্চা, আমার ছেলের বয়স মাত্র ১৭ এবং ওর জুনিয়র ভাইয়েরাও যারা ছিল তারাও ওর সাথে আন্দোলনে গিয়েছিল। হ্যাঁ, প্রত্যেকেই মানে টিয়ার সেল, রাবার বুলেট, লাঠি ছোটা, মানে রক্তাক্ত অবস্থা সবার। হসপিটালে যেয়ে দেখলাম যে ওখানে যারা আওয়ামী ফেস্টিভ্যালি যাদের আওয়ামী লীগ বলুন, যুবলীগ বলুন, ওরা ঠিক মতন ডাক্তারদের সাহেবদেরকে ট্রিটমেন্ট পর্যন্ত করতে দিচ্ছে না। ইভেন কান্নার রোল বয়ে বেড়াচ্ছে, অভিভাবকরা সবাই কান্নাকাটি করতেছে। তো আমি তো যখন দেখলাম যে আমার ছেলে আইসিইউতে, আমি তো মানে লাইফ সাপোর্টেই মনে হয় ওরা দিয়েছে। তো আমি মানে কি করব, আমি আইসিইউর ওর বেডের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতেছি যে আল্লাহ, দোয়া করতেছি আর যে আমার জীবনের বিনিময় হলো যেন আমার ছেলেটাকে আল্লাহ ফিরিয়ে দাও। তো এক পর্যায়ে আমাকে কে যেন বসালো এবং দেখলাম যে তখনই ওর গায়ে চাদর লেপে মুড়ে দিচ্ছে। তখন তো আর বুঝতে বাকি নেই যে সে নাই। কটা বাজে তখন? প্রায় ৪টা আর কি, প্রায় ৪টা মেবি। আপনি কি কথা বলতে পেরেছেন? কথা বলতে পারিনি আমি। আপনি যখন যান তখন আপনি যখন দোয়া করছিলেন তখনও বুঝতে পারেননি যে সে হয়তো আর অল্প কিছুক্ষণের জন্য বেঁচে আছে বা মরে গিয়েছে, এরকম কি বোধ করেছিলেন আপনি? ও তো লাইফ সাপোর্টে ছিল, মাস্ক টাক্স সমস্ত পড়া তখন তো মানে বুঝতে পারিনি যে কি অবস্থা। সাদা কাপড় দিয়ে যখন ঢেকে দেওয়া হলো তখন তো নিশ্চিত হয়ে গেলেন যে ফারহান ফায়াজ আর বেঁচে নেই। সেই অবস্থা তো নিশ্চয়ই প্রিয় দর্শক আমরা সবাই গণমাধ্যমে দেখেছি, যদিও তার মৃত্যুর সংবাদটি অনেক পরে আমরা পেয়েছি। ৪টার সময় মারা যাওয়ার পরও কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে গণমাধ্যম জানাতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনি বলছিলেন যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে তো কোনো রাজনীতি নেই, দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। তো ফারহান ফায়াজ তো সে আসলে খুবই মেধাবী ছাত্র ছিল, ৫ ওয়াক্ত নামাজ পড়তো। তার মধ্যেও কেন এই ধরনের স্বৈরাচার বিরোধী একটা মনোভাব তৈরি হলো, একটা শিশুর মনের মধ্যে কেন হলো? আপনি পিতা হিসেবে কি বোধ করেন? আসলে এটা আমার যেটা মনে হয়, ওদের যে জেনারেশনটা, এই জেনারেশনের মধ্যে কিন্তু একে অপরের বিশেষ করে আপনার এই সোশ্যাল মিডিয়ার যুগে একটা লিঙ্ক থাকতো। ওরা যখন নাকি ১ জুলাই থেকে প্রটেস্ট শুরু হলো যে কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, তাই না, এরকম একটা স্লোগান উঠতেছিল। তো ওগুলো ওরা বাচ্চা মনে ওদের খুব ক্যাচ করেছে জিনিসগুলো, মেবি আমি ধারণা করতে পারি। তো সেই ক্ষেত্রে যখন দেখতেছে যে আপনার ভার্সিটিতে ওর বড় ভাইদেরকে, আপনারা সবাই দেখেছেন গণমাধ্যম কর্মী হিসাবে, যে ভার্সিটির ওর বড় ভাইদেরকে কীভাবে লাঠিপেটা করে, ইভেন মেয়েদেরকেও ছাড় দেয়নি, স্বৈরাচারের দোসর বাহিনী, ওদেরকে হল ছাড়তে হলো রাতের বেলায়। তারপরে এই জিনিসগুলো মেবি ওদের মনে খুব দানা বেঁধেছে বা ওরা একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে ওদের মনে। গত প্রায় ১৫-১৬ বছর যাবৎ এই সরকার, বিগত আওয়ামী সরকার যেভাবে আপনার গুম, খুন, হত্যা, নির্যাতন এবং দুর্নীতিমুক্ত দেশটাকে দুর্নীতির একটা আঁকড়া বানিয়েছিল, এই জিনিসগুলো হয়তো ওরা নিতে পারে নাই, যার জন্য ওরা আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠতেছিল। এবং এরই একটা বিস্ফোরণ এই গত জুলাই এসে এটা বায়াস্ট হয়, যার পরিপ্রেক্ষিতেই হয়তো বা ওরা আন্দোলনে যাওয়ার চিন্তা করে। এবং ১৬ তারিখে যখন আবু সাঈদ রংপুরের প্রথম শহীদ হয়,
ওই দিনও কিন্তু ফারহান ফায়াজ রাজপথে আন্দোলনে ছিল, যদিও এটা আমরা পরে জানতে পেরেছি, ওই দিন আমরা জানতাম না। ওই দিন ওরা ওদের কলেজের সহপাঠীদের নিয়ে ওরা আড়ংয়ের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ওরা জড়ো হয়েছিল, ওদের মানে মুভমেন্ট ছিল 16 তারিখে। আর 17 তারিখ আশুরার বন্ধ ছিল, ওই দিন সে ঘরেই ছিল, এবং ওই দিন তো ঢাকাতে কোথাও প্রটেস্ট হয় নাই, সবাই জানেন। আর 18 জুলাই তো সেই ম্যাসাকার, এবং ঢাকার প্রথম দুপুর 2:15টার সময় আমার ছেলে প্রথম জীবন দেয় এই গত। এবং আমি বলবো, আমি বলবো না, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার যে আপনার প্রেস সেক্রেটারি, উনিও ওনার একটা স্পিচ, একটা মিটিংয়ে, ওদের কলেজে একটা মিটিংয়ে বলছিল যে ফারহান ফায়াজের মৃত্যুটা, বা ফারহান ফায়াজ যেদিন 18 জুলাই যখন ওর জীবনটা দিল, তখনই হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। এটা এক্স্যাক্টলি সত্য কথা আমি বলবো। কারণ কি, আপনার 28শে জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিল। তো ওখানে আমি যখন যাই, তো 28শে জুলাই পর্যন্ত পত্রিকার রিপোর্ট অনুসারে আমরা জানলাম যে প্রায় 400 শাহাদাত বরণ করে সারা দেশে। এই 400 জনের মধ্যে উনি মাত্র 29টা ফ্যামিলিকে ডেকেছে, আমি যখন গিয়ে দেখলাম। এবং এই 29টা ফ্যামিলির ভিতরে উনি ডেকে ডেকে একটা অনুদান দিচ্ছে। তো ওখানে আমি একমাত্র ব্যক্তি যে আমি প্রতিবাদ হিসেবে ওনার হাত থেকে কোনো অনুদানের টাকা নিইনি। মানে মৃত্যুর পরিবর্তে অনুদান দিচ্ছে, অর্থ দিচ্ছে। এবং শুধু তাই নয়, আমি যেটা বলতে চেয়েছিলাম, কথাটা আমি হারিয়ে ফেলতে চাচ্ছিলাম। যখন আমরা গণভবনে গেলাম, যাওয়ার পরে প্রথমেই শহীদ পরিবারের যারা ছিল, অন্যান্য সম্মানিত সদস্য, সবাইকে ডাইনিংয়ে নেওয়া হলো। মানে আগে খেয়ে দিয়ে তারপরে মিটিংয়ে, আমরা যেমন হলরুমে বা কনফারেন্স রুমে মিটিংয়ে আমাদেরকে ডাকা হবে। তো আমি ওই ডাইনিংয়ে যাওয়ার পরে না, কিরণ ভাই কি বলবো, আসলে আমার মানে ভিতর থেকে আমার এমন কান্না বের হচ্ছে, আমার বুক ফেটে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। শুধু আমার সাথে আমার মেয়ে, আমার ওয়াইফ, আমি তারা আরও কষ্ট পাবে এই জন্য আমি মানে কাঁদতেও পারতেছি না, কি বলবো। এখন আমার ওই কান্নাটা আমার কেন জানি মনে হয়েছে যে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। শুধু আমি না, আমার মতন এরকম অনেকেই যারা স্বজনদের হারিয়েছে, তাদের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আর আমি বলবো যে এই কচি কচি বাচ্চাদের জীবনের বিনিময়ে, ইভেন আমাদের চোখের পানি বা আমাদের কষ্টের বিনিময়ে, বা তখন ছিল আশুরা, মহরম মাস, সেই কারবালার ইতিহাস তো আমরা সবাই জানি। কারবালার ইতিহাসের চেয়েও হৃদয় বিদারক ছিল সেই ইতিহাসগুলো, যে ম্যাসাকারটা হয়েছে। সব কিছু মিলেই হয়তো আল্লাহ পাক কবুল করেছে, হাসিনার ভাগ্য নির্ধারণ ছিল এটা। তার মানে শহীদ পরিবারের এই 29টা পরিবারকে নিয়ে সেখানে খাবারের ব্যবস্থা করে বিরিয়ানি খাওয়াচ্ছে, এবং এরপর তাদেরকে আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা করছে। আপনি সেটা যখন নিতে চাইলেন না, তখন কি পরিবেশটা হলো, বা আপনাকে দিবার জন্য চেষ্টা করা হয়েছিল কিনা? আমি যখন দেখতেছি যে একে একে ডেকে ডেকে দিচ্ছে, হ্যাঁ, আমি তখন আমার ঢোকার সময় খাম দিচ্ছিল নাকি? হ্যাঁ, খামে করেই 10 লক্ষ টাকার সার্টিফিকেট দিচ্ছে। আমি ঢোকার সময় যখন জানলাম যে আমার সিরিয়াল নাম্বারটা 26, মানে 29টার ভিতরে আমার 26, তখন যখন 26 আসবে, তখন আমরা সবার পরে গিয়েছিলাম। তারপর আমাদের 4টা আসন সবার প্রথম সারিতে রাখা হয়েছিল। এইভাবে আমরা বসা, আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ। তো আমি যখন বলতেছি যে আমি কি এখানে টাকা নিতে আসছি, আমি তো টাকা নিতে আসিনি, আমি টাকা নিয়ে কী করব। তো যখন এই কথাটা বলতেছি, তখন এই পাশে ক্যাবিনেট মিনিস্টাররা বসা ছিল, এসএসএফের লোক চতুর্দিকে দাঁড়ানো ছিল। তো ওনারা, আমি একবার না, যখন কয়েকবার বলছি, তখন ওনারা শুনছে। এসএসএফের লোক আয়সা আমাকে বলতেছে, স্যার আপনাকে যখন ডাকে আপনি সামনে যায়েন, না গেলে খারাপ দেখা যাবে জিনিসটা। তো আমি বললাম যে আমি যাবো, কিন্তু আমার কিছু কথা আছে, কথা তো বলতে হবে। যদি কথা বলার আমি পারমিশন পাই তাহলে যাবো। বলে আপনার যা বলার ওখানে যেয়ে বলেন, সমস্যা নেই। তো আমি যেয়ে বললাম যে আমি তো টাকা নিয়ে দেবো না, এই টাকা নিয়ে আমি কী করবো। তো আমি বললাম যে আমার ছেলেকে কারা হত্যা করেছে, আমি এটা আপনার মাধ্যমে আমি বিচার চাই, তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা। সেকেন্ড, আমি ধানমন্ডি 27 নম্বর রোডটা ওর নামে নামকরণ চেয়েছিলাম। তো সে অর্থ এখনো পর্যন্ত তো আপনি না, আমি ওনার হাত থেকে কোনো অনুদান নেইনি। নিশ্চয়ই আমি প্রতিবাদী পিতা হিসেবে আপনাকে ধন্যবাদ জানাই যে যার হাতে রক্তের দাগ আবার তিনি আবার অর্থ দিবেন, আপনি একটা উদাহরণ সৃষ্টি করেছেন। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ফারিন, তোমরা এক ভাই এক বোন, এবং ভাইয়ের মমত্বেই তুমি বড় হয়েছো যতটুকু দেখেছি।
ভাইয়ের পড়ার টেবিল আছে, বই আছে, কলম আছে, জামা কাপড় আছে, কিন্তু ভাইটি নেই। তুমি কিভাবে দেখো তোমার ভাই যে তোমার সাথে নেই, তোমার খেলার সাথে নেই, তোমার বন্ধু নেই, তোমার পরিবারের যে সদস্যটি সবসময় তোমার সাথে কখনো না কখনো দিনে রাতে 24 ঘন্টার মধ্যে কথা বলতে সে নেই, তুমি কিভাবে সেই বেদনাকে বিশ্লেষণ করবা? আসলে আমার তো একমাত্র ভাই ছিল এবং আমাদের বয়সেরও বেশি ডিফারেন্স ছিল না। ভাইয়া আমার থেকে 1 বছর 10 মাসের বড় ছিল এবং ভাইয়ার বয়স ছিল তখন মাত্র 17 বছর। তো 17 বছরের একটা বাচ্চা ছেলে, মানে 18 বছরের নিচে আমরা জানি যারা, তারা সবাই শিশু। তো এরকম শিশু বাচ্চাদেরকে ওই স্বৈরাচারী হাসিনা খুন করেছে। তো সেই খুন যে করেছে সেটার পরিণতি সে 5ই আগস্ট পেয়েছে, কিন্তু সর্বশেষ যেই পরিণতিটা তার হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম যেন এই হাসিনার বিচারটা হয়, তাকে যেন বাংলাদেশে এনে তাকে ফাঁসির আওতায় আনা হয়। সেটা আমরা চেয়েছিলাম জনসম্মুখে দেখব, কিন্তু আজকে 1 বছর পরেও আমরা এখন পর্যন্ত, আমার ভাই কেন, আমি এখন পর্যন্ত কোনো শহীদেরই এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক বিচার দেখতে পাইনি। ইভেন এরকম মানে শহীদ হয়েছে অনেকে, হয়তো বা যারা যারা ক্রিমিনাল ছিল, মানে যেই শহীদকে যে খুন করেছে, এরকম অনেক পুলিশকে বা ক্রিমিনালকে তারা গ্রেফতার করেছে। গ্রেফতার করার পর কিছুদিন পরে তারা আবার ছেড়ে দিচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। তো এরকম যদি গ্রেফতার করে করে ছেড়ে দেয় তাহলে তো আমার মনে হয় যে আসলে বেঁচে থাকতে কখনো এই বিচার দেখতে পারবো বলে আমার সেটা মনে হয় না। এমন কোনো স্মৃতি মনে পড়ে কিনা যেটি এখন মনে হচ্ছে যে ভাই বেঁচে থাকলে সেইগুলো হয়তো বা আবার তার সাথে পুনরাবৃত্তি করা যেত? ভাইয়ার সাথে তো আসলে আমার একসাথে বেড়ে ওঠা, মানে ছোট থেকে খেলাধুলা করা, পড়াশোনা করা, তো সব মানে ভাইয়ার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তই আমার জন্য স্মৃতি। আমার একমাত্র ভাই ছিল সে, এবং আমি তার একমাত্র বোন ছিলাম। তো ছোট থেকে আমাদের যেই খেলাধুলার মুহূর্তটা, সেটার অনেক স্মৃতি রয়েছে আমার। যেমন আমি যদি কিছু বানাতাম, যেমন পাস্তা বা কফি বানাতাম, ভাইয়ার জন্য অনেক কিছু মানে রান্না করে ওকে খাওয়াতাম। তো সেটা ভাইয়ার খুব পছন্দ ছিল আমার হাতের খাবার। তো এরকম অনেক স্মৃতি আছে ভাইয়ার সাথে, যেটা হয়তো বা আমি কখনোই 1-2 লাইনে বা এতটুকু সময় বলে শেষ করতে পারবো না। এবং এখন যখন মানে আসলে ভাইয়ার রুমটা দেখি যে এখনো ফাঁকা, মানে যেই ওর রুমে যখন যাই দেখি যে এই বিছানাতে ভাইয়া থাকতো, এই পড়ার টেবিলে বসে সে পড়তো। আর এখন যখন দেখি যে সে নাই, তার সব কিছু আছে রুমে কিন্তু শুধুমাত্র মানুষটা নেই, মানে তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে। মানে সেটা কখনো আসলে শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না, যে ফিলিংসটা। একটু আবার আসি শহীদ ইসলাম ভাই আপনার কাছে। সে তো মারা গেল 4টা 4:30টায়, তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। এর পরবর্তীতে লাশ কাফন করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন কিনা? আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যখন জানাজা হচ্ছিল, সেই জানাজার সময় শুনেছি অনেকে বিক্ষুব্ধ হয়েছে। সেটি কি আপনার একটু বলবেন কিনা, বা কাফন করতে গিয়ে কোথাও কি কোনো চ্যালেঞ্জে পড়েছিলেন কিনা? ওখানে আসলে আমি যতটুকু শুনেছি, আমি তো হসপিটালেই, আমি তো তখন আমার নিজেরই কি অবস্থা আপনারা তো আর বুঝতে বাকি নেই। বাট যতটুকু শুনেছি যে ওখানে অভিভাবক এবং স্টুডেন্টরা, কিছু টিচার্সও কলেজের মাঠে একটা জানাজার জন্য ওনারা ডিমান্ড করেছিল। তো সামহাউ এটা প্রথমে মনে হয় কর্তৃপক্ষ এগ্রি করে নাই, যার জন্য স্টুডেন্টরা যখন একটু অন্যরকম অ্যাগ্রেসিভ হয় বা প্রকটভাবে আন্দোলন মানে ডিমান্ড করে যে এখানে জানাজা পড়বেই তারা, তখন এক পর্যায়ে কর্তৃপক্ষ রাজি হয় এবং আমার কাছে অনুমতি ছিল। আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই তার টিচাররা আছে, তার সহপাঠীরা আছে, তাদের একটা মনের বাসনা, তারা সেটা করতে চাইলে আমি না করতে পারি না। তখন এখান থেকে ওকে অনেক কষ্টে বের করা হলো হসপিটাল থেকে। একদম পিছনের দিকে একটা গেট ছিল, ওই গেট দিয়ে বের করে, মানে সামনের গেট দিয়ে বের করতে পারিনি। মানে দেয়নি নাকি? না, রিস্ক ছিল, আমরা তো নিতেই পারতাম না ওকে তখন। যে একটা মানে চতুর্দিকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী, পুলিশ বাহিনী টিয়ার সেল টেল মেরে একদম পুরো ব্যারিকেড দিয়ে রেখেছে। ওরা তো পারলে লাস্টেই গুম করে দিত, মানে
কি বলবো আরো। তো যাই হোক, পরে পিছনের গেট দিয়ে আমরা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যখন নিয়ে যাচ্ছি, তখন আমরা মোটামুটি সেফলি বলা যায় যে ওখানে আল মার্কা ঝুলে আমরা গোসল করে কলেজের মাঠে প্রথম জানাজাটা হলো মাগরিবের কিছুক্ষণ আগে, আসরের পর বাট মাগরিবের কিছুক্ষণ আগে। তো ওখান থেকে আমরা আমাদের রূপগঞ্জের বাড়িতে উদ্দেশ্যে নিয়ে যাব ওকে চিরনিদ্রায় শায়িত করার জন্য। তো যাওয়ার পথে তো আমরা পথিমধ্যে 2বার অ্যাটাক করে আমাদেরকে, লাশবাহী গাড়িসহ রাজবাহী গাড়িসহ, এবং ওই গাড়িতেও হামলা করে গ্লাস ভেঙে দিয়েছে, মানে এমন একটা অবস্থা। আচ্ছা, লাশবাহী গাড়ি হামলা করে ভেঙে দিয়েছিল, গ্লাস ভেঙে দিয়েছিল। তারপর থ্যাঙ্কস গড যে আমরা ওকে অ্যাটলিস্ট চিরনিদ্রায় শায়িত করতে পেরেছি। এবং আমাদের ওখানে নেওয়ার পরেও ওখানকার যে আওয়ামী বাহিনী ছিল বা ওদের ওই সময়ের যারা নেতৃস্থানীয় ছিল আপনার আওয়ামী লীগের, ওনাদের থেকে নাকি একটা নির্দেশনা ছিল যে আমাদেরকে যেন কোনো বেশি টাইম না দেওয়া হয়। অনলি 40 মিনিটস টাইম দেওয়া হয়েছিল আমাদেরকে দাফন সম্পন্ন করার জন্য। আচ্ছা, তাহলে ওই সময়ের মধ্যে আপনাদের দাফন করতে হয়েছে এবং দাফন করলেন। অথচ দেখেন মানে ভাগ্যের কি মানে নির্মম পরিহাস, আমার ছেলেকে দাফন করার জন্য 40 মিনিটস টাইম দিয়েছে, আর শেখ হাসিনা গণভবন থেকে পলানোর জন্য কিন্তু আপনারা জানেন যে 40 মিনিটস নাকি টাইম পেয়েছিল। কিভাবে কাকতালীয় হয়ে জিনিসটা মিলে গেল। রাখে আল্লাহ মারেক, আল্লাহ যদি চায় তাহলে সেখানে কি হতে পারে। ফারহান ফায়াজ হয়তো আমাদের মাঝে নেই, আমরা হয়তো ওকে ফিরে পাবো না, কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টের তো বিদায় হয়েছে এবং সেই বিদায়ের জন্য ফারহান ফায়াজদের মতো যারা শহীদ হয়েছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতি তাদেরকে বীর হিসাবে তারা চিহ্নিত করবে। মুক্তিযুদ্ধের পর আমরা যদি বলি যে সবচেয়ে বড় যে ঘটনাটি, সেই ঘটনাটি হচ্ছে গিয়ে আমাদের এই জুলাই আগস্টের বিপ্লব। আমি শেষ আলোচনায় ফারহান তোমার কাছে যদি একটু আসি, তুমি ভাইয়ের মৃত্যু হয়েছে, তোমার বাবার শোকগাথা শুনলাম, তোমার মা তোমার ভাইয়ের বই পড়ার ঘরে বিছানার চাদর সব কিছু নিয়েই কিন্তু ব্যথিত হয়ে থাকেন। তুমি তুমি কি চাও দেশের কাছে, মানুষের কাছে, কি প্রত্যাশা তোমার? তোমার বাবা তো 10 লক্ষ টাকাকে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার হাত থেকে, যার হাতে রক্তের দাগ তার কাছ থেকে তিনি সেই অনুদান গ্রহণ করেন। কি নাটকীয়তা! একদিকে গুলি, আরেকদিকে হচ্ছে গিয়ে অর্থদান, জুতা মেরে গরুদান, জুতা মেরে গরুদান। তুমি কি প্রত্যাশা করো? আমি যদি দেশের কাছে প্রত্যাশার কথা বলতে চাই, তাহলে সেটা হচ্ছে আমার ভাই সহ আরও যারা শহীদ হয়েছে এবং আমার যেই গাজী ভাই বোনেরা আছে, তারা প্রত্যেকেই আসলে যেই উদ্দেশ্যে তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিল, এবং যারা আমার পঙ্গু ভাই বোন আছে তারা এক একজন হাত পা বিলিয়েছে এই জুলাই অভ্যুত্থানে, চোখ বিলিয়েছে। তো তারা যারা এগুলো বিলিয়েছে তাদের তো প্রত্যেকের একটা আশা ছিল যে একটা নতুন চেঞ্জ আমরা দেখতে পাবো, যেহেতু স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, যেই স্বৈরাচারী হাসিনা গত 15 বছর যাবৎ বহু নির্যাতন করেছে এই পুরো দেশটার উপর, দেশের মানুষের উপর। তো এখন সেই জিনিসটা থেকে মুক্ত পাওয়ার জন্যই আসলে এই জুলাই অভ্যুত্থানটা হয়েছিল। এবং 5ই আগস্ট আমরা যদি বলি যে ছাত্র জনতার মুক্তির দিবস এসেছিল 5ই আগস্ট, এবং এই ছাত্র জনতার এই বিপ্লবটার কারণেই স্বৈরাচারী হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। তো সবারই একটা প্রত্যাশা ছিল যে আমরা নতুন বাংলাদেশ দেখব, যেখানে আসলে সকল অন্যায়ের বিচার করা হবে এবং জনগণের নিরাপত্তা থাকবে, নিরাপদের বাংলাদেশ আমরা দেখতে পাবো। এমন একটা বাংলাদেশ হবে যেখানে কোনো হিংসা বিদ্বেষ মারামারি থাকবে না, সবার মধ্যে একতা থাকবে, সবাই মিলেমিশে কাজ করবে। এবং এমন একটা বাংলাদেশ চেয়েছিল মানে যেখানে সবার মানে মত প্রকাশের স্বাধীনতা তো থাকবেই, কিন্তু সে যাতে দ্বিমত প্রকাশ করতে পারে সেটার স্বাধীনতা থাকতে হবে। কোনো মত প্রকাশ করলে যাতে কেউ যাতে তাকে পাল্টে আক্রমণ করতে না পারে সেটার এক স্বাধীনতা থাকতে হবে। কিন্তু সেই জিনিসগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার মনে হয় যে এই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। এবং শুধু এটা না, গত 15 বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা যেই অত্যাচারগুলো করেছিল আমাদের দেশের জনগণের উপর, যেমন আমি যদি 2009 সাল থেকে শুরু করি, 2009 সালের পিলখানার বিডিআর হত্যাকাণ্ড, তারপর শাপলা চত্বর ম্যাসাকার, সাগররুনি হত্যাকাণ্ড, তারপরে রানা প্লাজা ট্র্যাজেডি,
তারপরে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বোপরি লাস্টে 2024-এর জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, এই সকল কিছুর আসলে যদি আমরা বিচার দেখতে পাই এই দেশে এবং এটা যদি দৃষ্টান্তমূলক বিচার হয়, তাহলে আমি মনে করি যে আসলে এই শহীদদের জীবন উৎসর্গ করাটা সার্থক হবে। এবং আমরা গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখেছিলাম যে 30শে জুলাইতে অ্যাডভোকেট মঞ্জুরুল মাতিন সে প্রেস ব্রিফিংয়ে এসে সবার সামনে বলেছিল যে আমরা এখানে আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে এখানে আসিনি। তো এবং সে একটা পিটিশন স্বাক্ষর করেছিল, যেখানে মানে পিটিশনটা ছিল এরকম যে হ্যাঁ, যে ছোট ছোট বাচ্চাদের গায়ে যে গুলি করা হচ্ছে একেবারে ডিরেক্ট টার্গেট করে, কাউকে মাথায়, কাউকে বুকে, পেটে, এরকম জায়গায় তো গুলি করা হচ্ছে। তো সে সেটার বিপক্ষে সে একটা পিটিশন স্বাক্ষর করেছিল, যেখানে এরকম ছিল যে এই জিনিসটা যাতে বন্ধ করা হয়, এরকম যাতে না হয়। এবং যদি যেহেতু বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছিল, তো বলা ছিল যে সে বলেছিল যে যদি লাঠিচার্জ করতে পারে পুলিশের জন্য বা টিয়ার শেল বা রাবার বুলেট ইউজ করতে পারে, কিন্তু এই যে একেবারে অরিজিনাল বুলেট দিয়ে যেই ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছিল সেইটার জন্য সে একটা পিটিশন স্বাক্ষর করেছিল। আমি জানি না যে 1 বছর পরে এসে আসলে সেই পিটিশনটার মানে বাস্তবায়ন হয়েছে নাকি। আমার মনে হয় সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো আমাদের আর ওই 24-এ যেটা আমরা দেখেছি সেটার আর পুনরাবির্ভাব হবে না। তাহলে আমি মনে করি যে সবাই নিরাপদ থাকবে এবং যেই পুলিশরা যেই মানে যে শাসন করে দেশকে, মানে কোনো যেই প্রধানমন্ত্রী থাকে যে তার কথায় যাতে সে এরকম কিছু করতে যাতে না বাধ্য হয় যে যার কারণে একটা মায়ের বুক খালি হয়, একজন বোন তার ভাইকে হারায়, সেই জিনিসটা যাতে এরকম যাতে পুনরাবির্ভাব না হয়, সেটাই আমার চাওয়া। দর্শক, আমরা একজন শহীদের পরিবারের কথা শুনছিলাম। আমরা শুনছিলাম ফিরে দেখা জুলাইয়ের সেই বেদনাহত কথাগুলো, যেখানে ফারহান ফায়াজ তার জীবন দিয়ে এই দেশের জন্য একটা নজির স্থাপন করে গিয়েছে। তার বাবার সাথে, তার বোনের সাথে কথা বলেছি। তার বাবা এবং বোন তারা জাতির কাছে কোনো কিছুই প্রত্যাশা করে না, রাষ্ট্রের কাছে কোনো কিছুই প্রত্যাশা করে না, তারা একটা শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা করে। তারা মনে করে যাতে প্রত্যেকটি মানুষ অত্যন্ত নিরাপদে জীবনযাপন করতে পারে, গণতান্ত্রিক অধিকার থাকে, কথা বলার স্বাধীনতা থাকে। সব কিছু মিলিয়েই তারা যে প্রত্যাশাটা করেছে, আমরা মনে করি তাদের প্রত্যাশার সাথে আমরা জাতি, সারা বাংলাদেশ কিন্তু একমত। আমরা ফারহান ফায়াজকে ফিরে পাবো না, কিন্তু ফারহান ফায়াজের আত্মা যাতে শান্তি পায় সে কারণে যেন তার পরিবারের পক্ষ থেকে আজকে দর্শকদের সামনে তাদের যে আবেদন নিবেদনগুলি করলো, দেশটা ভালো থাকুক যে প্রত্যাশা করলো, সেই প্রত্যাশা প্রত্যাশিত হয়ে আমি আমাদের আজকে দুজন অতিথি শহীদ ফারহান ফায়াজের বাবা জনাব আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার বোন সাইমা ইসলাম ফারিন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।